অল্প আস্তে করে ধীরে ভাবে জিনিসটা কি করে দেবো, কেটে দিব। আমরা এই জায়গায় ঘষা মাজা কোনো কাহিনী টাইনি। আমরা ম্যাক্সিমাম সময় কি করি, ধরুন আমরা লেখা স্টার্ট করতেছি, আমরা এখান থেকে সুন্দর করে লিখতেছি, দেখা গেছে যে এখন আমরা যে কাজটা করবো, ধরুন তোমার সিকিউ যেটা কমন আছে, তুমি প্রথমে যেটা লিখবা। এবং খ নাম্বার যদি কোশ্চেনের কথা বলি, খ নাম্বার কোশ্চেন, খ নাম্বারের মধ্যে ভাই একটা যে আমরা ক নাম্বার আর খ নাম্বার যে কোশ্চেনটা আছে এইটা আমরা এক পেজের মধ্যে শেষ করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা সৃজনশীলে কিভাবে 10-এ 10 নাম্বার উঠাইতে পারবা। শুধু তাই না, তোমাদের সৃজনশীল কোশ্চেন কমন না আসলেও কিভাবে একটা স্মার্ট অ্যান্সার করে তুমি সেখান থেকে ভালো একটা নাম্বার উঠাইতে পারবা। ইভেন আজকের ভিডিওটা দেখার পর থেকে তুমি নিজে থেকে অটোমেটিক একটা কনফিডেন্ট ফিল করবা যে হ্যাঁ ভাইয়া, আমরা যদি এভাবে সিকিউ কোশ্চেনের অ্যান্সার করে আসি তাহলে অবশ্যই আমরা ফুল নাম্বার উঠাইতে পারবো। কি ভাবতেছো আমরা শুধু সিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব? একদমই না। আমরা কিন্তু ম্যাক্সিমাম অনেক শিক্ষার্থী আছি যারা টাইমলি আমরা ফুল সিকিউ কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসতে পারি না। সো বলতে পারো আজকে আমরা চেষ্টা করব তুমি কিভাবে ফুললি একদম টাইম মতো সবগুলো সিকিউ কোশ্চেনের ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। বলতে পারো আর A to Z ফুল গাইডলাইন নেই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। সো আসো আমরা আদার্স আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি। তো আজকের টপিকটা হচ্ছে ভাইয়া আমরা সৃজনশীলে কিভাবে 10-এ 10 নাম্বার উঠাইতে পারবো। তো এট ফার্স্ট এই সৃজনশীল 10-এ 10 নাম্বার পাওয়ার জন্য তোমার প্রথম যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে কি ভাইয়া, তোমার খাতাটা পরিষ্কার রাখতে হবে। আমি আবার রিপিট করতেছি, তোমার প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা কি ভাইয়া, তোমার খাতা কিন্তু পরিষ্কার রাখতে হবে। খাতা পরিষ্কার মানে দেখো আমাদের সিকিউ সবার কিন্তু কমন একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি, আমরা কিন্তু অনেকে মনে করি যে সিকিউ কোশ্চেনে ভাইয়া আমাদের হাতের লেখা যদি কি ভাইয়া, হাতের লেখা যদি সুন্দর হয় তাহলেই ফুল নাম্বার উঠানো সম্ভব, আদারওয়াইজ ফুল নাম্বার উঠানো পসিবল না। এটা কিন্তু একদম ভুল একটা ধারণা। তার কারণ ভাইয়া, তোমার সিকিউ কোশ্চেনের জন্য সিকিউ কোশ্চেন ফুল নাম্বার পাওয়ার জন্য হাতের লেখা যে তোমার একদম খুব সুন্দর হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না। বলতে পারো আমাদের হাতের লেখা সুন্দর না, আমাদের লেখাটা জাস্ট পরিষ্কার হইতে হবে, তোমার খাতাটা জাস্ট পরিষ্কার হইতে হবে। আমি তোমার খাতা পরিষ্কার, তোমার লেখা পরিষ্কার বলতে কি বুঝাচ্ছি ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, দেখো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করি, কোন একটা ধরনের যে আমরা লিখতেছি, হয়তো সিকিউ কোশ্চেন লেখা স্টার্ট করছি, খাতার পেজটা বের করে স্টার্ট করার পরে দেখা যাচ্ছে যে আমার কোনো একটা জায়গায় ভুল হয়েছে, কোনো একটা ওয়ার্ড কি হয়েছে ভাইয়া, ভুল হয়েছে। তখন আমরা কি করি, আমরা ইচ্ছা মতো এভাবে ঘুষা মাজা দিয়ে ওই লেখাটা কি করে দিই ভাইয়া, কেটে দিই। আমাদের কিন্তু এরকম করা যাবে না। আমাদের কিভাবে কেটে দিতে হবে, ধর নাও যে আমি একটা লেখা লিখতেছি সাধারণ, লেখাটা কি সাধারণ, আমি একটা লেখা লিখলাম। তুমি কিভাবে ধরে নাও যে সাধারণ যে লেখাটা এটা আমার সিকিউ হবে না, এটা আমি ভুল লিখছি, তাহলে কাটবো কিভাবে? আমরা সিম্পলি জাস্ট সুন্দর করে এইরকম করে এক টান দিয়ে কেটে দেবো। আমরা একটা কথা ভালো করে মাথার ভিতর রাখবো, আমরা একটা টান দিয়ে কেটে দেবো। ওই জায়গায় কোনোভাবে ঘষা মাজা আমরা করবো না। এবং তুমি এমন ভাবে কাটবা, যদি টিচার যদি তোমার ওই লাইন বাই লাইন যদি দেখে, তাহলেই যদি টিচার শুধু বুঝতে পারে যে তুমি ওই অক্ষরটা ওই ওয়ার্ডটা তুমি কেটে দিছো। আদারওয়াইজ টিচার যদি তোমার পৃষ্ঠাটা তোমার খাতাটা একবার একবার করে যা চোখ বুলায় চলে যায়, সেক্ষেত্রে যাতে টিচারও বুঝতে না পারে যে তুমি ওই লেখাটা কি করছো, কাটছো। টিচার কখন যেন বুঝতে পারে, যখন টিচার লাইন বাই লাইন পড়বে, তাহলেই শুধু যাতে বুঝতে পারে যে তুমি লেখাটা কাটছো। তার মানে আমরা খুব সূক্ষ্মতার সঙ্গে খুব অল্প আস্তে করে ধীরে ভাবে জিনিসটা কি করে দেবো, কেটে দিব। আমরা এই জায়গায় ঘষা মাজা কোনো কাহিনী টাইনি করবো না, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, আমাদের যে লাইন, ধরে নাও যে আমরা খাতায় লিখবো, আমাদের লাইন সুন্দর করে একদম সোজা হইতে হবে। লাইন কি হইতে হবে ভাইয়া, লাইন একদম সোজা হইতে হবে। তৃতীয় কথা হচ্ছে ভাইয়া, আমাদের খাতাটা 100% পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 100% পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বুঝাচ্ছি, দেখো ধরুন স্বাভাবিকভাবে যদি একটু দেখি, আমি এখানে তোমাদের একটা পেজ দেখাই, একটা ধরুন যে পিসটা দেখাই, যে তুমি ধরো নাও যে পরীক্ষার খাতায় গেছো, তোমার এরকম একটা কি পাবা, তুমি পেজ পাবা, এরকম একটা পিসটা পাবা, ধরুন এটা একটা পিসটা। তো আমরা কি করি ভাইয়া, দেখা যায় যে ধরুন এটা একটা ফুল পিসটা, তো আমরা মার্জিন টানি। মার্জিনটা কিভাবে টানি, দেখা যায় অনেকটুকু জায়গা ফাঁকা রেখে আমরা এখানে মার্জিন টানতেছি, এবার অনেকটুকু জায়গা ফাঁকা রেখে আমরা মার্জিন টানতেছি। ভাই মোটেও কিন্তু আমরা এই ধরনের কাজটা করব না। আমরা মার্জিন কতটুকু টানবো, যদি স্বাভাবিকভাবে যদি বলি যে আমাদের কাছে যে স্কেলটা থাকে, কি ভাইয়া, যে স্কেলটা থাকে আমরা ট্রাই করব উপরে, ওপরে আবার রিপিট করতেছি কথাটা, ওপরে আমরা চেষ্টা করব জাস্ট সর্বোচ্চ 1 স্কেল পরিমাণ মার্জিন টানার। এবং বাম পাশে আমরা যে বাম পাশে যে মার্জিনটা টানি, এটা আমরা 1 স্কেল পরিমাণ টানবো না, একটু কম, 1 স্কেলের থেকে আমরা একটু কম পরিমাণ মার্জিন টানবো। ধরে নাও যে এই পরিমাণ তুমি মার্জিন টানতে পারো। হচ্ছে যে কি ভাইয়া, 1 স্কেল থেকে একটু কি হবে, 1 স্কেল থেকে একটু কম হবে। তুমি যদি ভাইয়া উপরে খুব বেশি ফাঁকা রাখো, বাম পাশে খুব বেশি ফাঁকা রাখো, তাহলে কিন্তু বলতে পারো দেখতেই কিন্তু একটা বিচ্ছিরি ভাব চলে আসবে। সো আমাদের খাতাটা কি করতে হবে ভাইয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয় আর একটা বিষয় সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো আমরা ম্যাক্সিমাম সময় কি করি, ধরুন আমরা লেখা স্টার্ট করতেছি, আমরা এখান থেকে সুন্দর করে লিখতেছি, দেখা গেছে যে প্রথম লাইনটা তুমি এত দূর পর্যন্ত লিখছো,
প্রথম লাইনটা তুমি লাস্ট পর্যন্ত লিখছো, দ্বিতীয় লাইনে এই জায়গায় আসে দেখা গেছে যে তুমি এই পর্যন্ত লেখা মানে শেষ করে দিছো, এই পর্যন্ত কিন্তু এখনো ফাঁকা আছে। দেখো এই পর্যন্ত এখনো কি আছে ভাইয়া, ফাঁকা আছে। তারপরে তুমি কি করতেছো, আবার নিচ থেকে লেখা স্টার্ট করতেছো। ভাই আমাদের কিন্তু এভাবে লেখা যাবে না, আমাদের কিভাবে লিখতে হবে দেখো, আমি যদি আর একটা তোমাদের যদি পেজ নিয়ে যদি দেখাই, ধরুন যে এটা আমাদের পরীক্ষার একটা খাতার পেজ। আমরা প্রথমে মার্জিনটা আনবো, মার্জিনটা আনার পরে আমাদের যে কাজটা হবে, ধরুন আমি যে লেখা স্টার্ট করতেছি, আমি লিখতেছি 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 লিখতেছি। এখন এই জায়গায় কিন্তু আমাদের লেখাটা ছেড়ে দেওয়া যাবে না। আই মিন তুমি বাম পাশেও ঠিক সোজাভাবে লেখা স্টার্ট করবা, সোজাভাবে লিখবা। ডান পাশেও তুমি ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যায় এক লাইন এ পাশে, এক লাইন এখানে, এক লাইন আবার ধরুন যে এক লাইন এখানে, তারপর লাইন দেখা গেছে এতটুকু। সো এরকম কাজ করা যাবে না, আমাদের ডান পাশেও লাইনটা একদম কি হবে ভাইয়া, সোজা বরাবর হবে। এবং অনেকে বলতে পারো ভাইয়া আমি সোজা বরাবর লাইনটা লিখতেছি, ঠিক আছে, এখানে এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা আমি যদি লিখি তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় আঁকবে না। তখন আমাদের করণীয় কি, তখন ওই যে ওয়ার্ডটা তোমার আছে ওই ওয়ার্ডটার অল্প অংশ এই জায়গায় লিখবা, লেখার পরে সুন্দর করে এরকম করে একটা তীর দিবা, লেখার পরে একটা কি দিবা, তীর দিবা, একদম ডান পাশে ইকুয়াল করে লিখবা। লেখার পরে যদি দেখতেছো যে বড় একটা ওয়ার্ড তোমার আঁকতেছে না, তো লেখার পাশে সুন্দর করে একটা কি দিবা ভাইয়া, তীর চিহ্ন দিবা, দিয়ে বুঝাইবা ওই ওয়ার্ডটা আমার আবার নিচে লেখা আছে। সো এইভাবে বলতে পারো আমাদের খাতাটা কিন্তু কি সুন্দর স্মার্ট করতে পারি। দেন তারপরের কথা যদি আসি ভাইয়া, দেখো ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের অনেকের হাতের লেখা দেখা যায় যে অনেকের হাতের লেখা হচ্ছে ভাই ছোট, অনেকের হাতের লেখা ছোট, আবার অনেকের হাতের লেখা কিন্তু ম্যাক্সিমাম অনেক কি ভাইয়া, অনেক হচ্ছে বড়। অনেকের হাতের লেখা আছে ছোট, আবার অনেকের হাতের লেখা আছে বড়। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো ভাইয়া, আমরা এই যে সিকিউ যে কোশ্চেন যে আমরা পৃষ্ঠায় লিখবো, আমাদের কত লাইন লিখতে হবে? তা আমি যদি স্মার্টলি একটা অ্যান্সার দিই, একদম স্মার্টলি, একদম বলতে পারো স্বাভাবিকভাবে যদি বলি, তোমার লেখার মাপ যেরকমই হোক না কেন, তোমার একটা পেজের মধ্যে মিনিমাম মিনিমাম বলো বা ম্যাক্সিমাম বলো 11টা লাইন করতে হবে। কতগুলো লাইন ভাইয়া? 11টা। অথবা তোমার লেখা যদি খুব বেশি বড় হয় ভাই, তোমার সর্বনিম্ন 10টা লাইন করতে হবে। তোমার যদি লেখা খুব ছোট হয় তারপরে ভাই তোমার সর্বোচ্চ বলতে পারো 12টা লাইন করতে পারবা, এর বেশি করা যাবে না, বা 10 লাইনের কোনোভাবে কম করা যাবে না। যখন তুমি 10 লাইনের কম লিখবা একটা পেজে, তখন স্বাভাবিকভাবে দেখা যাবে যে অনেক ফাঁকা ফাঁকা হবে। দেন টিচার দেখেই বুঝবে তুমি শুধু খাতাটা কোনো রকম করে ভরাইছো, তুমি বেশি ইনফরমেশন লেখো নাই। সো আশা করি বুঝতে পারছো। এবং যারা স্মার্টলি অ্যান্সার করবো তাদের কতগুলো লাইন লিখতে হবে ভাই একটা পেজে? একটা পেজে ঠিক 11টা লাইনই লিখতে হবে। 11টা লাইনই তুমি লেখার কি করবা, প্র্যাকটিস করবা। ইভেন এখন কথা হচ্ছে যাদের লেখা ছোট আছে বা বড় আছে, আমরা এমন ভাবে লেখাটার প্যাটার্ন এমন ভাবে তৈরি কর্ম বলতে বুঝাচ্ছি ভাইয়া, তোমার লেখা যদি ছোট থাকে তুমি এমন ভাবে লিখবা যাতে 11টা লাইন ওই জায়গায় লিখলে যাতে একটা সৌন্দর্য ভাব চলে আসে। তুমি এভাবে নিজের লেখাটা একটু প্র্যাকটিস করবা। আমি বলতেছি না যে তুমি লেখাটা খুব সুন্দর করো, তুমি জাস্ট 11টা লাইন লিখতে যেই পরিমাণ তোমার লেখা দরকার ওই পরিমাণ তুমি একটু প্র্যাকটিস করো, যাতে খাতাটা দেখতে জাস্ট কি লাগে ভাইয়া, পরিষ্কার লাগে। আশা করি বুঝতে পারছো। এখন আর অনেক স্টুডেন্টের আর একটা সমস্যা, সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা সিকিউ কোশ্চেন, একটা সিকিউ কোশ্চেন কত পেজ লিখতে হবে আমাদের? তো আসো আমরা একদম একটা কাজ করি, এই ক্ষেত্রে আমরা একদম মূল আলোচনায় চলে আসি যে আমরা সিকিউ কোশ্চেনটা কিভাবে কেমনি কিভাবে লিখবো। এখন তো শুধু দেখলাম যে আমরা খাতাটা আসলে কিভাবে আমরা কি করব, তৈরি করব। সো আসো তো আমরা সিকিউ কোশ্চেনটা কিভাবে লিখবো। আচ্ছা তোমরা যেহেতু সিকিউ কোশ্চেনটা লিখবা, আমি একটা কাজ করি, তোমাদের এখানে বেশ কয়েকটা পেজ তৈরি করার। ধরে নাও যে এইটা আমাদের পরীক্ষার একটা হচ্ছে ভাইয়া পৃষ্ঠা, আবার ধরে নাও যে এইটা আমাদের পরীক্ষার একটা ভাইয়া পৃষ্ঠা, এইটা হচ্ছে আমাদের পরীক্ষার একটা পৃষ্ঠা, খুব ছোট হইল। আচ্ছা এইটা আমাদের পরীক্ষার একটা ভাইয়া পেজ। দেন আমি আর একটা নিলাম যে এইটা আমাদের পরীক্ষার একটা ভাইয়া কি, এটা আমাদের পরীক্ষার একটা পেজ, আই মিন পরীক্ষার একটা পৃষ্ঠা। ধরুন এটা আমাদের খাতা। এখন আমরা যে কাজটা করব, ধরো নাও তোমার সিকিউ যেটা কমন আছে, আই মিন তুমি প্রথমে যেটা লিখবা। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু দেখবো যে টাইমলি কিভাবে ফুল সিকিউ কোশ্চেনের অ্যান্সার করা যায়। সো তোমরা কিন্তু ভিডিওটা 1 মিনিটের জন্য স্কিপ করবে না, ফুল দেখবা। শুধু তাই না ভাই, তোমার পরীক্ষার আগের দিনে এই ভিডিওটা দেখা যায় কতটুকু জরুরি সেটা বলার বাহিরে। তুমি একটা কাজ করো, ভিডিওটা একটা লাইক দিয়ে তোমার টাইমলাইনে রেখে দাও, পরীক্ষার আগের দিন করে তুমি এই ভিডিওটা দেখলে অনেক বেনিফিট পাবা। সো আসো এখন কথা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করবো সুন্দর করে এখানে লিখবো যে 1 নং প্রশ্নের প্রশ্নের উত্তর। এরপরে দেখো আমরা অনেকে কি করি, মেয়েদের মতো বলতে পারো এই পাশে এই পাশে এই পাশে এই পাশে বিভিন্ন নকশা দাগাই। ভাই এত কাহিনী আমরা করব না, সিম্পলি লিখবো কি 1 নং প্রশ্নের উত্তর, তারপরে সিম্পলি কি করবো, নিচে একটা আন্ডারলাইন দাগ দেবো। প্রথমে কি লিখবো ভাইয়া, মাঝখানে একদম মিডল বরাবর লিখবো যে 1 নং প্রশ্নের উত্তর, তারপরে সুন্দর করে এরকম করে একটা কি দেবো, দাগ দিব। দাগ দেওয়ার পর আমাদের যে কাজটা হবে ক নাম্বার, ক নাম্বারটা কিন্তু এখানে আমরা অনেকে সাইডে লিখি, এই ক নাম্বারটা আমরা সাইডে লিখবো না, ক নাম্বারটা লিখবো কোথায়, একদম মাঝ বরাবর। কোথায় ভাইয়া, একদম মাঝ বরাবর। আমি ছোট করে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো, বিকজ হচ্ছে আমরা ধরুন এতটুকুই পেজ নিছি। তো ক নাম্বার মাঝ বরাবর লিখে জাস্ট এখানে ছোট্ট করে একটা দাগ দেবো। রিপিট করতেছি, প্রথমে কি লিখবো,
1 নং প্রশ্নের উত্তর। তারপরে কি ভাইয়া ক নাম্বার, ক নাম্বার এভাবে লিখবো, মানে দাগ দিব। দেখবা আমাদের ক নাম্বারে কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চেন থাকে। কি থাকে ভাইয়া? জ্ঞানমূলক কোশ্চেন। আই মিন এক কথায় তোমার অ্যান্সার দিতে হবে। তুমি কিভাবে অ্যান্সার দিবা? দেখো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী এখান থেকে লেখা স্টার্ট করি, এখান থেকে লেখা স্টার্ট করি। এই কাজটা করবো না, আমরা কি করবো ভাইয়া? প্রথম ধরে নাও যে একটা শব্দ বসবে, এই পরিমাণ একটা জায়গা আমরা ফাঁকা রাখবো। তখন যদি এই পরিমাণ জায়গা তুমি একটু ফাঁকা রাখে, তুমি যদি এখান থেকে লেখা স্টার্ট করো, এখান থেকে লেখা স্টার্ট করো, তাহলে অটোমেটিক দেখবা যে তোমার খাতার যে সৌন্দর্যের বৃদ্ধি পাইছে। এবং তুমি যদি ভাই প্রথম থেকে লেখা স্টার্ট করো, তখন দেখা যাচ্ছে খাতার সৌন্দর্যটা কিন্তু এইভাবে বৃদ্ধি পায় না। সো তোমার লেখা খারাপ হোক, তুমি যদি এই প্যাটার্ন যদি লেখো, দেখবে লেখা অটোমেটিক ভালো লাগতেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই দেখো আমরা ক নাম্বারটা কেন উপর লিখলাম? ক নাম্বার যদি এই সাইডে লিখতাম, তাহলে কিন্তু প্রথমে এই ফাঁকাটা যে আমরা রাখতাম, ফাঁকা রাখলেও কিন্তু আমাদের দেখতে একটু বিচ্ছিরি লাগতো। এ কারণে আমরা যে কাজটা করবো, ক লেখলাম একটু উপরে, তার নিচে সুন্দর করে প্রথমে একটা শব্দ ফাঁকা রাখার মতো রাখবো, তারপরে লাইনটা জাস্ট স্টার্ট করবো। স্টার্ট করার পরে আমাদের ক নম্বরের কোশ্চেন এখন 1 লাইন হোক, 1.5 লাইন হোক, 2 লাইন হোক, যতটুকু হয় আমরা সুন্দর করে লিখবো। লেখার পরে ধরুন এখন খ নম্বর আসতেছি। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু সিকিউ কোশ্চেনের জন্য 4টা কোশ্চেন থাকে। ক নাম্বার যেটা থাকে জ্ঞানমূলক, খ নাম্বার থাকে ভাই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন। তাহলে খ নাম্বারে কি থাকে ভাইয়া? জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন। এখন কথা হচ্ছে ধরো নাও এইখানে জাস্ট আমরা একটা স্পেস, একটা লাইন বরাবর ফাঁকা রাখবো, ধরুন একটা লাইনের মতো ফাঁকা রাখবো। ফাঁকা রাখে বুঝাচ্ছি যে হ্যাঁ এটা আমরা খ নাম্বার আসতেছি। সো তুমি এখানে ধরো সুন্দর করে খ নাম্বার লিখলা, লিখে এরকম সুন্দর করে কি দিলা ভাইয়া? এরকম সুন্দর করে একটা টান দিলা। টান দেওয়ার পরে সেম প্রসেস আমরা সুন্দর করে এইরকম করে সুন্দর করে লিখবো, এরকম করে সুন্দর করে লিখবো। প্রথম যাতে জাস্ট একটা ওয়ার্ড যাতে বসে এইরকম একটা জায়গা আমরা কি রাখবো ভাইয়া? ফাঁকা রাখবো। লেখার পরে ভালো করে মাথার মধ্যে খেয়াল করো। এখন কথা হচ্ছে ভাই খ নাম্বার কোশ্চেনে কয়টা প্যারা হবে? খ নাম্বার কোশ্চেনে কিন্তু প্যারা 2টা। তার কারণ ক নাম্বার কোশ্চেন আসে ভাইয়া হচ্ছে জ্ঞানমূলক, জ্ঞানমূলক। এবং খ নাম্বার যদি কোশ্চেনের কথা বলি, খ নাম্বারের মধ্যে ভাই একটা জ্ঞানমূলক থাকে, আর একটা থাকে হচ্ছে অনুধাবনমূলক। আর একটা কি ভাইয়া? অনুধাবনমূলক। বলতে পারো খ নাম্বার এই কারণে প্যারা কয়টা হবে? প্যারা 2টা। খ নাম্বার প্যারাও 2টা, নাম্বারও কিন্তু 2। তো ধরো খ নাম্বার কোশ্চেনটা কি টাইপের থাকে দেখবা, হয়তো এইভাবে আছে যে ধরো তোমার একটা বাংলা বই থেকে একটা কোশ্চেন আছে, তো সুবা নিজেকে বিধাতার অভিশাপ মনে করতো কেন? ব্যাখ্যা করো। দেখো সুবা নিজেকে বিধাতার অভিশাপ মনে করতো কেন, একটা কোশ্চেন ব্যাখ্যা করতে বলছে, ওইটা একটা কোশ্চেন। তার মানে ওই এক কথা একটা কোশ্চেন থাকবে, জাস্ট তার ব্যাখ্যা আই মিন অনুধাবন করতে হবে। এই 2টা বলতে পারো প্যারা করতে হবে। এখন ধরে নাও তুমি খ নাম্বার কোশ্চেন দেখতেছো যে আমাদের 2টা প্যারা টাইপ ধরে নাও যে নাই, মানে আমাদের কোশ্চেনটা আছে এরকম যে সুবা নিজেকে বিধাতার অভিশাপ মনে করার কারণ ব্যাখ্যা করো। এর ভিতর দেখতেছো তুমি এক কথায় কোশ্চেন নাই। তখন আমাদের কি করতে হবে? ভাইয়া? তখন আমাদের নিজে থেকে একটা এক কথায় কোশ্চেন বানাবো। যেভাবে কোশ্চেন আসুক, ধরে নাও যাচ্ছে যে যুদ্ধের গুরুত্ব তুমি আরোপ করো, বা পলাশির যুদ্ধে কি ঘটনা ঘটেছিল ব্যাখ্যা করো, বা পলাশির যুদ্ধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনটা ধরো আছে, আমরা চেষ্টা করবো কি ওই কোশ্চেনের মধ্যে একটা এক কথায় কোশ্চেন তৈরি করার। কিভাবে তৈরি করবো? আমরা প্রথমে লিখলাম যে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়, তারপরে সেক্ষেত্রে আমরা কি করলাম? ব্যাখ্যা করলাম। সো আশা করি বুঝতে পারছো। যদি খ নাম্বার কোশ্চেন আমাদের কোশ্চেন থেকে মনে হচ্ছে যে এক কথায় এর মধ্যে কোনো কোশ্চেন নাই, আমরা নিজ থেকে এক কথায় কোশ্চেন একটা বানাবো, দেন তার ব্যাখ্যা করবো। সো প্রথমে কি করবো ভাইয়া? এখান থেকে লেখা স্টার্ট করবো। হয়তো এক কথায় কোশ্চেন আমরা এই পর্যন্ত লিখছি। লেখার পরে যে কাজটা করব, পেজটা আমরা একটু বড় করে নেই। যদিও আমি এখানে দেখাচ্ছি, এটা যদি খাতায় হতো আরো সুন্দর করে দেখান যাইতো, যেটা হোক না কেন। এখন পরের প্যারায় আসি। পরে এখন মাঝখানে একটু ফাঁকা রাখবো, জাস্ট টিচারকে বুঝাবো যে এটা দ্বিতীয় প্যারার যাচ্ছে আমি। তারপর আবার ঠিক ভাই এখান থেকে লেখা স্টার্ট করব, যাতে প্রথম জাস্ট বোঝা যায় ভাইয়া, প্রথম যাতে কি বোঝা যায়, প্রথম যেন খালি জাস্ট বোঝা যায় যে আমি একটু বলতে পারো যে এইটুকু ফাঁকা রাখতেছি, দেন এটা এক প্যারা, এইটা নিচেরটা হচ্ছে আরেক প্যারা। সো তারপর আমরা সুন্দর করে ভাবে লিখবো, এখন খ নাম্বার কোশ্চেন কিন্তু আমরা পরের পেজ আর যাবো না ভাইয়া, পরের পেজে কিন্তু আর যাবো না। যদি বলি স্বাভাবিকভাবে যে আমরা ক নাম্বার আর খ নাম্বার যে কোশ্চেনটা আছে, এইটা আমরা এক পেজের মধ্যে শেষ করব। ক নাম্বার লিখবো ভাইয়া 1 প্যারা, এখানে তুমি নাম্বার পাবা কিন্তু ভাইয়া 1। খ নাম্বার লিখবো ভাইয়া তুমি হচ্ছে 2 প্যারা, এখানে নাম্বার কিন্তু পাবা 2। কেন 2? কারণ জ্ঞানমূলক একটা লেখছো, ওটাতে 1 নাম্বার, আর অনুধাবনমূলক হচ্ছে ওইটাতে 1 নাম্বার। সো বুঝতে পারছি যে ক এবং খ নাম্বার কিভাবে লিখবো এবং কতটুকু লিখবো। ক নাম্বার খ নাম্বার মিলে 1 পেজ, আশা করি ক্লিয়ার। এখন আসো ভাই গ নাম্বারে। এখন কি গ? তাহলে উপরে আমরা সুন্দর করে এরকম করে একটা গ লিখে নিচে একটা কি দেবো ভাই? দাগ দেবো। দাগ দেওয়ার পরে গ নাম্বার কোশ্চেনটা তোমরা দেখবা যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোনো কিছু মিল সম্পর্কে কোনো একটা কোশ্চেন আছে। আই মিন গ নাম্বারেও কিন্তু একটা কি থাকে? একটা জ্ঞানমূলক থাকে, একটা অনুধাবনমূলক থাকে, এবং একটা প্রয়োগমূলক কোশ্চেন থাকে। গ নাম্বারে 3টা প্যারা থাকে। তাহলে কি করলাম ভাইয়া? কি বললাম? গ নাম্বারে 3টা টাইপ কোশ্চেন থাকে। কি কি? একটা হচ্ছে ভাইয়া জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে প্রয়োগমূলক।
জ্ঞানমূলকে কি করবো, অনুধাবনে কি করবো, প্রয়োগমূলকে কি করবো, একটু দেখে আসো। দেখবা গ নাম্বার কোশ্চেনটা আমাদের হয়তো এই টাইপে আসবে যে তোমার উদ্দীপকের সাথে বা এরকম একটা চরিত্র নাম থাকবে যে ধরে নাও উদ্দীপকের মেহেদির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের মিল আছে, তার কি করতে বলছে, হয়তো ব্যাখ্যা করতে বলছে। তুমি এখন সুন্দর করে এক কথাটা লিখবে এভাবে, সুন্দর করে এখানে লেখা স্টার্ট করবো। প্রথমে কি করবো ভাইয়া, প্রথমে একটা ওয়ার্ড লেখার মতো ফাঁকা রাখে তুমি এখন লিখবা উদ্দীপকের পাঠ্য বইয়ের সাথে বা উদ্দীপকের মেহেদির সাথে আমাদের পাঠ্য বইয়ের এই গল্পের মিল আছে বা ধরো শোভা গল্পের মিল আছে। তাহলে আমরা ওইটুকু এক প্যারা করলাম, এইটুকুর জন্য এইটুকুর জন্য কিন্তু তুমি 1 নাম্বার পাবা, এইটুকুর জন্য 1 নাম্বার পাবা। তারপরের কাজটা কি, তারপর হচ্ছে কি ভাইয়া, অনুধাবনমূলক। এখন আমাদের যে কোশ্চেনে যে বলছে উদ্দীপকের তোমার মেহেদির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের মিল আছে, যেই গল্পের কথা আছে এবং যে যে মিলগুলো আছে, তোমার যেই কাজটা করতে হবে সুন্দর করে একদম গল্প থেকে, আমাদের পাঠ্য বইয়ের গল্প থেকে তারপর তোমার দ্বিতীয় প্যারা স্টার্ট করতে হবে। দ্বিতীয় প্যারা যখন স্টার্ট করবে মাঝখানে একটু ফাঁকা রাখবা, রাখে তুমি দ্বিতীয় প্যারা সুন্দর করে স্টার্ট করলা, দ্বিতীয় প্যারা সুন্দর করে স্টার্ট করলা, দ্বিতীয় প্যারা সুন্দর করে ধরো যে তুমি লিখলা, সুন্দর করে লিখলা, লেখার পরে ধরো যে এতটুকু তুমি দ্বিতীয় প্যারা লিখলা। এখন তৃতীয় প্যারায় তুমি কি করবা, প্রথম কি করছি ভাইয়া এক কথাই, তারপরে কি করছি যে মিলগুলো আছে সেটা পাঠ্য বই থেকে আমরা লিখে দিচ্ছি। তৃতীয় কাজে যেটা হবে সেটা হচ্ছে কি বলতে পারো, প্রয়োগমূলক। প্রথমে গেল ধরো জ্ঞানমূলক, তারপর অনুধাবনমূলক, তারপরে কি ভাইয়া, প্রয়োগমূলক। প্রয়োগমূলকে আমরা এখন কি করব, আমরা সুন্দর করে আর একটা প্যারা করব, এখানে সুন্দর করে আর একটা প্যারা করব এবং অবশ্যই মাথার মধ্যে রাখবো যে প্রথমে আমরা একটু কি করব ভাইয়া, অল্প একটু জায়গা আমরা প্রথমে কি করব, ফাঁকা রাখবো, যাতে বোঝা যায় যে ওখানে একটা ওয়ার্ড যাতে আটে, এরকম একটা জায়গা আমরা ফাঁকা রাখবো। আচ্ছা রাখলাম, রাখার পরে ধরো যে আমরা তৃতীয় প্যারাটা করতেছি। তৃতীয় প্যারা এখন কই থেকে লিখবো, তৃতীয় প্যারা লিখবো একদম উদ্দীপক থেকে ভাই, কই থেকে, উদ্দীপক থেকে। প্রথম প্যারা তো তুমি করলে কি জ্ঞানমূলক, একদম লিখে দিলে এক কথাই। দ্বিতীয় প্যারা কি করলা, দ্বিতীয় প্যারা তুমি গল্প থেকে লিখলা। তৃতীয় প্যারা এখন কি করবা, উদ্দীপক আর গল্পের মধ্যে যে রিলেটেড বা রিলেশনটা সেটা উদ্দীপকের আলোকে তুমি লিখবা। লেখার পরে তুমি এটুকু লিখলা এবং পরের পেজে আসবা। পরের পেজে এখান থেকে লেখা স্টার্ট করলে, এখান থেকে লেখা স্টার্ট করে এখান থেকে লিখলা, লিখে মিনিমাম ভাইয়া, মিনিমাম তো তোমার বলতে পারো এত দূর পর্যন্ত তোমার আসতেই হবে। এখানে গ নাম্বারটা শেষ করা যাবে না। তুমি যদি এত দূর পারো এত দূর আসলা, যদি আরো একটু পারো তারও একটু নিচে পর্যন্ত তুমি আসলা। সো গ নাম্বার কোশ্চেনটা, ক নাম্বার কোশ্চেন এক পেজ, গ নাম্বার কোশ্চেনটা এই পেজ এবং পরের পেজের বলতে পারো 4 থেকে 5টা লাইন বা 3 থেকে 4টা লাইন, মিনিমাম 4টা লাইন আমরা করার চেষ্টা করবো। সো এই পর্যন্ত কি গেল ভাইয়া, গ নাম্বার গেল। এখন আসো কি ভাইয়া, ঘ নাম্বার কোশ্চেনে। ঘ নাম্বার বিষয়টা কিভাবে লিখবে, এখন কথা হচ্ছে দেখো এখানে তোমার জায়গা যদি দেখে মনে হচ্ছে খুব বেশি ফাঁকা আছে, খুব বেশি, তাহলে তুমি এখানে ঘ নাম্বারটা স্টার্ট করতে পারো। আর যদি তোমার মনে হয় যে ভাই এখানে খুব বেশি ফাঁকা নাই, তাহলে তুমি যেই কাজটা করবা, তুমি পরের পেজ নিবা ঘ নাম্বারের জন্য। সো আশা করি বুঝতে পারছো, যদি এখানে খুব বেশি ফাঁকা থাকে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এখান থেকে লেখা স্টার্ট করবা। আর যদি দেখতেছো খুব বেশি ফাঁকা নাই, তাহলে কি করবা, পরের পেজ নিবা। এখন ঘ নাম্বার আবার কি টাইপের কোশ্চেন থাকে, ঘ নাম্বার কিন্তু 4 প্যারায় কোশ্চেন থাকে। এবং গ নাম্বারের ক্ষেত্রে যদি দেখি ভাইয়া, এই জ্ঞানমূলক এক কোশ্চেন, তাহলে তুমি যে এখানে সুন্দর করে লিখলা হচ্ছে অনুধাবনমূলক, এর জন্য এক কোশ্চেন 1 নাম্বার পাবা। এবং তুমি যে লাস্টে লিখলা যে ভাইয়া এই যে প্রয়োগমূলক, এটার জন্য 1 নাম্বার পাবা। এই টোটাল কয় নাম্বার, গ নাম্বারে 3 নাম্বার। তুমি নিজেও বুঝতেছো এভাবে লিখলে টিচার আমাদের যে খাতায় যে নাম্বারটা কাটবে এরকম কিন্তু সোর্সে নাই। এখন আসো ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি থাকবে ভাইয়া, প্রথমে বলতে পারো একটা এক কথায় কোশ্চেন থাকে। প্রথমে কি থাকে, এক কথায় জ্ঞানমূলক, তারপরে কি থাকে, তারপরে অনুধাবনমূলক, তারপরে কি থাকে, তারপরে প্রয়োগমূলক, তারপরে থাকে উচ্চতার দক্ষতা প্রয়োগ। উচ্চতার দক্ষতার প্রয়োগ একটা কোশ্চেন থাকে। কিভাবে লিখবো আমরা, সুন্দর করে দেখবা। ঘ নাম্বার আমাদের দিবে হয়তো উদ্দীপকের সাথে আমাদের একটা সামঞ্জস্য, বলবে উদ্দীপকের মেহেদির সঙ্গে তোমার পাঠ্য বইয়ের শোভা গল্পের যে মিল আছে এটা থেকে তুমি একমত, এই টাইপের কোন একটা কোশ্চেন থাকবে। আমি আরেকটা কথা রিপিট করতেছি, সেটা হচ্ছে কি ভাইয়া, এইভাবে এই যে আমি যেভাবে তোমার প্রসেস দেখাচ্ছি সিকিউ কোশ্চেন যেভাবে লিখবা, এভাবে কিন্তু তুমি ধরে নাও যে বাংলা প্রথম পত্র বলো, ইসলাম শিক্ষা বলো, বিজিএস বলো, ইতিহাস বলো, বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে শুরু করে যত সাবজেক্ট আছে, মানে এই টাইপের যত সাবজেক্ট আছে, এই সবগুলো সাবজেক্টের সিকিউ কিন্তু লেখার প্যাটার্নটা হচ্ছে এইরকমই। এখন ঘ নাম্বার কোশ্চেন এখন আসলাম, যে আমরা হয়তো দেখা গেছে উদ্দীপকের সাথে আমাদের গল্পের কোনো কিছু একটা আছে, এখন বলতেছে যে এটার সাথে কি তুমি একমত। তুমি এখন সুন্দর করে বললা যে উদ্দীপকের এটার সাথে আমি সম্পূর্ণভাবে কি একমত বা একমত নই। এই পর্যন্ত একটা এক কথায় কোশ্চেন তোমার লিখতে হবে। আর একটা কথা, অবশ্যই আমরা প্রথমে কি রাখবো ভাই, একটু ফাঁকা রাখবো, একটু ফাঁকা রাখবো, রাখে এই পর্যন্ত আমরা এক কথায় কোশ্চেন লিখলাম। তো এইটা যদি তোমার ঠিক হয় ভাইয়া, তাহলে তুমি নাম্বার পাবা কত, 1। এরপরে কি করবা, অনুধাবনমূলক, মানে তুমি সুন্দর করে উদ্দীপকে যা কিছু বলছে তোমার পাঠ্য বইয়ের সাথে যে জিনিসটা মিল আছে, তুমি ট্রাই করবা কি তোমার পাঠ্য বইয়ের আলোকে, কিসের আলোকে, পাঠ্য বইয়ের আলোকে তুমি কি করবো ভাইয়া, উদ্দীপকের সঙ্গে সুন্দর করে তোমার পাঠ্য বইয়ের যে গল্পের মিল আছে, তুমি গল্প থেকে গল্প থেকে তুমি দ্বিতীয় প্যারাটা স্টার্ট করবা, লেখা স্টার্ট করবা। আচ্ছা গল্প থেকে তুমি দ্বিতীয় প্যারাটা লিখলা, সুন্দর করে ভাবে ধরে নাও যে দ্বিতীয় প্যারাটা তুমি সুন্দরভাবে লিখছো,
সুন্দরভাবে দ্বিতীয় প্যারাটা লিখছো। তৃতীয় প্যারায় কি করবা, তোমার উদ্দীপক এবং গল্পের সাথে যে মিলগুলো আছে উদ্দীপক থেকে লেখার ট্রাই করবা। কই থেকে ভাইয়া, উদ্দীপক থেকে। এটা হচ্ছে তৃতীয় প্যারা। তৃতীয় প্যারা তুমি উদ্দীপক থেকে সুন্দর করে ভাবে লিখলা। চতুর্থ প্যারায় কি করবা একটু আমরা খেয়াল করি সুন্দর করে, এরকম করে ধরো যে তুমি লিখলা। চতুর্থ প্যারায় কি করবা, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই পাশে যদি একটু সুন্দর করে তোমাদের যদি একটু ভাইয়া আর একটা পেজ নেই, বলতে পারো যে ওইটার পরের পেজ হচ্ছে এটা, ওইটার পরের পেজ হচ্ছে ভাইয়া এইটা। তো চতুর্থ প্যারায় কি করবা, প্রথম কি করলাম একটা জ্ঞানমূলক, পরেরটা কি করলাম, পরেরটা কিন্তু ভাইয়া আমরা দিছি হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। কি ভাইয়া, অনুধাবনমূলক কোশ্চেন। অনুধাবনমূলক কোশ্চেন কই থেকে লিখছি, গল্প থেকে লিখছি। তারপরে কি করলাম, তারপরে উদ্দীপক থেকে লিখতেছি, যে বিষয়গুলো মিল আছে উদ্দীপকের সাথে রিলেশন করে আমরা লিখতেছি পরের প্যারা। তারপরের প্যারা কি করবো ভাইয়া, ধরো যে তোমার তৃতীয় প্যারাও শেষ, তৃতীয় প্যারাও শেষ, পরের প্যারায় এখন আসতেছি। পরের প্যারায় তাহলে কি করবো, পরের প্যারায় হচ্ছে আমরা সুন্দর করে এখানে লিখবো যে পরিশেষে, কি লিখবো ভাইয়া, পরিশেষে। তারপর সুন্দর করে তুমি তোমার মতামত, যেই মতামত আছে তোমার যে মতামত আছে এই মতামতটা সুন্দর করে কি করবা, ব্যক্ত করবা। বাস এই পর্যন্ত লিখলে বলতে পারো এইটুকুর জন্য 1 নাম্বার জ্ঞানমূলক, তারপরে তোমার অনুধাবনের জন্য ভাইয়া 1 নাম্বার, তারপরে তোমার প্রয়োগমূলকের জন্য ভাইয়া 1 নাম্বার, এবং পরিশেষে যে উচ্চতর দক্ষতার যে কোশ্চেনটা লিখলা এটার জন্য হচ্ছে 1 নাম্বার। এই টোটাল কয় নাম্বার পাবা, ক নাম্বারে, তাইলে 4 নাম্বার। সো আশা করি বুঝতে পারছো যে আমাদের কিভাবে সিকিউ কোশ্চেনটা লিখতে হয়। আবার যদি রিপিট করি, ক নাম্বারটা ভাইয়া 1 প্যারা, খ নাম্বারটা হচ্ছে 2 প্যারা, এবং ক আর খ লিখবো 1 পেজে। গ নাম্বারটা ভাইয়া হচ্ছে 3 প্যারা, ঘ নাম্বারটা হচ্ছে 4 প্যারা। গ নাম্বার লিখবো কি, প্রথম পেজ আর পরের পেজে 4 থেকে 3 থেকে বা 4 থেকে 5 লাইন, এবং ঘ নাম্বারটা প্রথম পেজ এবং পরের পেজের বলতে পারো যে 4 ভাগের 3 ভাগ অংশ লিখবো। লাস্টে এতটুকু ফাঁকা থাকলে কোনো সমস্যা নাই, অতটুকু ফাঁকা অংশ তুমি রাখবা। কেন রাখবা, তুমি একটা কাজ করবা, পরীক্ষা ধরো তোমার শেষ, দেখতেছো তোমার কাছে টাইম আছে, তখন এই যে ফাঁকাগুলো তুমি রাখলে এখানে কিন্তু তুমি আরো কিন্তু তখন যদি তোমার টাইম থাকে তুমি কিন্তু আরো কিছু লিখে দিতে পারবা। সো আশা করি আমরা এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন ভাইয়া হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে কি, ধরে নাও যে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, যে ধরে নাও যে এখানে ক নাম্বার খ নাম্বারটা তুমি সুন্দরভাবে লিখছো, গ নাম্বার এখন বলছে উদ্দীপকের মিলের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের মিল আছে। এখন ধরে নাও যে আমাদের হয়তো শুভ গল্পের মিল আছে, কিন্তু তুমি হয়তো লিখে রাখছো যে বই পড়া গল্পের মিল আছে। কি গল্পের মিল আছে ভাইয়া, বই পড়া গল্পের মিল আছে, বই পড়া। তাহলে তুমি ভাবো তো যে তোমার এই জ্ঞানমূলকের এইটুকু ভুল, তাহলে কি বাকি ঠানি মানে বাকিটুকু যে তুমি লিখছো ওগুলো কি কারেক্ট না, ওইগুলো কিন্তু সবগুলাই কি ভাইয়া, সবগুলাই কিন্তু সুন্দর করে যদি স্বাভাবিকভাবে ভাবো সবগুলাই কিন্তু ভুল। তখন কিন্তু তুমি ভাইয়া এই গ নাম্বার কত পাবা, গ নাম্বার পাবো হচ্ছে 0। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা মনে করি আমরা লিখলে হয়তো সিকিউ নাম্বার পাবো, বিষয়টা কিন্তু এরকম না। তোমার সিকিউ নাম্বার পাওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে, এই যে এক কথায় কোশ্চেন, গ এক কথায় বা ঘ নাম্বার এক কথায় বা ক খর যে এক কথায়, এই এক কথায় কোশ্চেনগুলো আমাদের 100% কারেক্ট করতে হবে। যদি 100% কারেক্ট করতে পারো তখন যে তুমি এখান থেকে একটা স্মার্ট অ্যান্সার করতে পারবো বা স্মার্টলি তুমি লিখতে, মানে তুমি একটা স্মার্ট নাম্বার পাবা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের প্রথম যে টার্গেটটা, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বারে যে এক কথাই, এই এক কথাইটা 4টা 100% ঠিক হইতে হবে। যদি ঠিক হয় তাহলে তুমি সিকিউ এভাবে লিখলে ভাইয়া 10-এ 10 নাম্বারই পাবা। আর যদি ভাইয়া কোনোটার এক কথাই ভুল হয় তাহলে কিন্তু তুমি 10-এ 10 নাম্বার উঠাইতে পারবা না। আর একটা যে বিষয়, আমরা কখনো ক এবং খ নাম্বার কোশ্চেনটা ফাঁকা রাখে আসবো না। যদি তুমি ক আর খ নাম্বার কোশ্চেনটা ফাঁকা রাখো বা যদি ভুল লেখো, সেক্ষেত্রে টিচারের বলতে পারো একটা মন মাইন্ড চলে আসে, তোমার পড়াশোনা হইতে ওইভাবে হচ্ছে ভালো না, দেন তুমি হয়তো ভালো হয়ে পড়াশোনা করো নাই, সেক্ষেত্রে তোমার প্রতি বলতে পারো একটা ব্যাড চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসে খাতা দেখার সময়। সো আমরা যেই কাজটা করবো, অ্যাটলিস্ট আমরা ক নাম্বারের এক কথায়, খ নাম্বার এক কথায়, গ নাম্বার এক কথায়, ঘ নাম্বারের এক কথায়, এই 4টা যদি ঠিক করতে পারে তাহলে তুমি 10-এ 10 নম্বর উঠাইতে পারবা। এখন আসো, ধরে নাও তাদের সিকিউ কোশ্চেন কমনই আসে নাই, তারা কি করবা, দেখো তারা যে কাজটা করি, আমাদের কম্বিনেশন আমরা লিখি কি, যে উদ্দীপকের মেয়েদের সাথে আমার পাঠ্য বইয়ের যে গল্পের মিল আছে তার নিচে কি করা হলো ভাইয়া, সুন্দর করে লিখে কি নিচে তার কি করা হলো, ব্যাখ্যা করা হলো। তারপরে জাস্ট এরকম করে সুন্দর করে একটা চিহ্ন দিই। ভাই যখনই তুমি এই কথাগুলো লিখবা না, যে উদ্দীপকের এর সাথে তার যে মিলটা আছে নিচে তার ব্যাখ্যা করা হলো, এই কথা লিখলে বলতে পারো তুমি নাম্বার অটোমেটিক কম পাবা ভাইয়া, নাম্বার অটোমেটিক কম পাবা। তার কারণ স্যার মনেই করে বা স্যার বোঝেই যে হ্যাঁ তোমার ক্ষমন আসে নাই, এই কারণে তুমি এই কথাগুলো লিখছো, যে নিচে তার ব্যাখ্যা করা হলো, নিচে তার বিশ্লেষণ করা হলো, এভরিথিং বিভিন্ন কিছু। সো আমরা এরকম আজাইরে কোনো কথা লিখবো না, আমরা একদম মূল টপিক থেকে লিখবো। এখন ধরে নাও তোমার সিকিউ কমনই আসে না, তাহলে তুমি কি করবা, তুমি এরকম করে লিখবা। কি এরকম করে লিখবা, যে উদ্দীপকের মেয়েদের সাথে আমাদের পাঠ্য বইয়ের যে গল্পের মিল আছে সেটা নিচে ব্যাখ্যা করা হলো, কিন্তু এরকম করে একটা চিহ্ন দিবা না। চিহ্ন দিলে এখন ধরুন একটা নেগেটিভ চিন্তা চলে আসে, তুমি জাস্ট একটা ডায়রি দিবা, যাতে স্যার বুঝে যে হ্যাঁ তুমি হয়তো কোনো কিছু লিখছো, স্যার যাতে ওটার অ্যান্সার খোঁজার ট্রাই করে। যখনই তুমি চিহ্নটা দিবা তখন মনে করে কি যে না তোমার কমনই আসে নাই, তুমি নিচে আজাইরে কিছু লিখে রাখছো। সো টিচার হয়তো তার তোমার অ্যান্সার খুঁজতে যে অ্যান্সার যদি নাও পাই,
তাও বলতে পারো হয়তো গ নাম্বার দেখা গেছে তোমার লেখা যদি পরিষ্কার থাকে 2 নাম্বার দিচ্ছে, ঘ নাম্বার দেখা গেছে তোমার লেখা যদি ঠিক থাকে বা পরিষ্কার থাকে দেখবো যে হয়তো 2 অথবা 2.5 অথবা 3 নাম্বার তুমি এমনিতেই পেয়ে যাচ্ছ। কিভাবে লিখবা তুমি ওই কথা ধরে নাও যে তুমি যদি দেখা যাচ্ছে কমন নাই বা তুমি শিওর না যে কোন গল্পের মিল আছে বা কি আছে, হয়তো তুমি লেখছো দেখা গেছে যে উদ্দীপকের হচ্ছে মেহেদির সাথে আমাদের পাঠ্য বইয়ের শোভা গল্পের মিল আছে, এই কথাটা ভাই তোমার দেখা গেছে যে ভুল হয়েছে, তখন কিন্তু পুরোটার নাম্বার পাবা 0। সো যেই কাজটা করবা যদি তুমি শিওর না হও যে কোনটাই মিল আছে, তুমি যদি কমন না থাকে তাহলে জাস্ট এভাবে লিখবা যে উদ্দীপকের সঙ্গে আমাদের পাঠ্য বইয়ের যে গল্পের মিল আছে নিচে তার ব্যাখ্যা করা হলো, কিন্তু এই জায়গাতে এরকম কোন বা এরকম কোনো চিহ্ন টিহ্ন দিবা না। আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি তোমরা সিকিউ কোশ্চেন লেখো তাহলে আশা করি তোমরা 10 এ 10 নাম্বার করে উঠাইতে পারবা। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থীর আর একটা সমস্যা যে ভাইয়া আমরা টাইমলি সিকিউ কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসতে পারি না। তো তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, দেখো একটা সিকিউ কোশ্চেন লেখার জন্য কিন্তু তোমার মিনিমাম সময় যদি বলি যে 20 মিনিট আর ম্যাক্সিমাম যদি বলি ভাইয়া 22 মিনিট। 20 থেকে কত মিনিট ভাইয়া? 22 মিনিট। অলরেডি ভিডিওটার লেন্থ অনেক বেশি হয়ে গেছে, আমি তোমার ছোট্ট করে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি, এটা তোমার অনেক উপকার হবে। দেখো যে কাজটা করবা তুমি ধরো নাও প্রথমে আমরা কি করি, প্রথম যে সিকিউ কোশ্চেনটা আমরা লিখি, প্রথম যে সিকিউ কোশ্চেনটা লিখি দেখা যায় আমরা লেখা স্টার্ট করছি, স্টার্ট করার পরে এখন দেখা যাচ্ছে কি শুরু করে প্রথম সিকিউ লিখতেছি। আমাদের ধরে নাও যে সময় আমি যদি তোমাদের একটু স্বাভাবিকভাবে পরিষ্কারভাবে যদি একটু বোঝানোর ট্রাই করি, ধরে নাও ভিডিওটার লেন্থ যেহেতু বড় হয়েছে, ভিডিওটা তোমরা জাস্ট কন্টিনিউ করো, তোমাদের অনেক উপকার আসবে যেটাই হোক না কেন। ধরে নাও যে আমরা টোটাল ধরে নাও যে সিকিউ কোশ্চেন আমাদের লিখতে বলা হচ্ছে 5টা এবং সংক্ষিপ্ত কোশ্চেন থাকে ধরে নাও যে আমাদের হচ্ছে 10টা, এই টাইপের যে বইগুলো আছে এগুলাতে। তো আমি ধরে নিলাম যে তোমার সিকিউ কোশ্চেনটা লেখা লাগে হচ্ছে 5টা, সংক্ষিপ্ত কোশ্চেন যে তোমার 10টা লিখতে হয়, ধরে নিলাম যে ওইটা আমি 2টা সিকিউর সমান ধরে নিলাম। তো আমি ধরো যে এখানে আরো 2টা সিকিউ, তাহলে টোটাল তোমার কয়টা সিকিউ লিখতে হয়? 7টা ধরে নাও সিকিউ লিখতে হয়। এবং বাংলা প্রথম পত্রে আমাদের কিন্তু 5টা সিকিউ আর 2টা হচ্ছে রচনামূলক কোশ্চেন। তো আমি ধরে নিলাম যে 2টা রচনামূলক কোশ্চেন নয়, 2টাও সিকিউ কোশ্চেন, টাইম ম্যানেজমেন্টটা শেখানোর জন্য আর কি। তো এখন কথা হচ্ছে আমরা কি করি, ধরো প্রথম যে সিকিউ কোশ্চেনটা আমরা লিখি, আমাদের কমন যেটা আছে সেটাই লিখি। এখন কি করি, প্রথম সিকিউ কোশ্চেনটা লিখতেছি আমরা ধরে নাও 35 মিনিটসে। 35 মিনিটস কেমনি হয় ভাইয়া, দেখবা যে তুমি লেখা স্টার্ট লিখতেছো, দেখা গেছে তোমার প্রথমটা কমন, তুমি লিখতে আসো, এদিকে ঘড়ির দিকে তাকায় দেখো যে তোমার 35 মিনিট চলে গেছে। এখন তুমি 35 মিনিটে কত পৃষ্ঠা লিখবা, দেখা গেছে তুমি 4 থেকে 5টা পৃষ্ঠা তুমি লিখছো। এখন পরের সিকিউ আসো, অটোমেটিক তোমার মাইন্ড বলবে কি অনেকগুলো সময় চলে গেছে, আমাদের কিন্তু এত কিন্তু আর লেখা যাবে না। তুমি কি এখন কি করবা, পরের সিকিউটা অটোমেটিক তুমি লিখবা হচ্ছে 30 মিনিটে। 30 মিনিটে প্রথম সিকিউ যদি তুমি 4 থেকে 5 পেজ লেখো, পরের সিকিউ তোমার কয় পেজ হবে, ধরে নাও 4 পেজ বা 3.5 থেকে 4 পেজ। পরের সিকিউ কিন্তু তুমি টাইম আরো কি নিবা, আরো কম নিবা। তুমি তৃতীয় সিকিউ কি লিখতেছো, তৃতীয় সিকিউ এখন লিখতেছো ধরে নাও 20 মিনিটে। একটা জিনিস ভাবো তো ভাইয়া, তো এরকম করে যদি খেয়াল করে দেখো কত পৃষ্ঠা লিখবা, সর্বোচ্চ 3টা। সপ্তমতম যে সিকিউ আছে বা পঞ্চমতম যে সিকিউ আছে, এটা লিখতে হয়তো তুমি সময় পাবা সর্বোচ্চ 5 মিনিট এবং কত পৃষ্ঠা লিখতে পারবা, সর্বোচ্চ হইতে 1 পৃষ্ঠা, আই মিন 1 পৃষ্ঠা। তুমি একটু ভাবো তো, ভালো করে ভেবে দেখো তো, প্রথম সিকিউ ধরে নাও যে তোমার টিচার নাম্বার দিয়েছে তোমার 9, কত নাম্বার দিয়েছে 9, কয় পেজ লিখছো, তার থেকে 5টা পেজ লিখছো। পরের সিকিউ কি তোমার মাস্টার কখনো তোমার 9 মার্ক দিবে? একদমই কিন্তু না। কেন? কারণ পরের সিকিউ তুমি কিভাবে লিখছো, একটু কিন্তু কম লিখছো। দেন শুধু তাই না, প্রথম সিকিউ তো তোমার যেটা কমন সেটা লিখছো, 100% ঠিক হয়েছে, কিন্তু পরেরটা কিন্তু ভাই তোমার 100% ঠিক না হইতে পারে, কারণ প্রথমটা তো তোমার কমন ছিল আর পরেরটা লেখছো কম। সো এক্ষেত্রে তুমি নাম্বার পাবা কত, সর্বোচ্চ 7 থেকে ভাইয়া 8। পরের সিকিউ এখন তুমি কত নাম্বার পাবা, পরের সিকিউ নাম্বার পাচ্ছ দেখা গেছে যে আরো কম লিখছো, এটা ওটার নাম্বার পাওয়া হয়তো 6। তো এরকম করে যদি হিসাব করে দেখো যে তোমরা ফুল অ্যান্সার করার পরে দেখা যাচ্ছে তোমার পুরো খাতার যে নাম্বার দাঁড়াচ্ছে কতটুকু ভাইয়া, সর্বোচ্চ 39 থেকে হচ্ছে 40। তো এভাবে তুমি কিন্তু লিখলে নাম্বার অটোমেটিক কি পাবা, কম পাবা। তো তুমি কি করবা, ধরো আমাদের সিকিউ কোশ্চেন হচ্ছে 7টা বা 5টা, 1 2 ধরো নাও যে 3 4 বা ধরো নাও যে 5টা। তোমার যে কাজটা হবে তুমি ট্রাই করবা প্রথম সিকিউ 20 থেকে 22 মিনিটের মধ্যে কি করার, শেষ করার। এখন 20 থেকে 22 মিনিটের ধরে তোমার সিকিউ তুমি লিখছো 3 থেকে 4 পেজ, কত পেজ ভাইয়া, 3 থেকে 4 পেজ। একটা জিনিস ভাবো, তুমি যদি প্রথম সিকিউ 20 থেকে 22 মিনিটে লেখো, যদি 4 পেজ লেখো, তুমি যদি ভাইয়া এখানে আর প্রথম সিকিউ যেটা লিখবো সেটা কিন্তু 100% তোমার ঠিক হবে। তো এখানে কিন্তু তুমি যদি নাম্বার ধরে পাইছো হচ্ছে 9, কত পাইছো 9, দেখো পরের সিকিউ লেখার জন্য তোমার সময় কত, তোমার কিন্তু ভাইয়া 20 থেকে 22 মিনিটই কিন্তু তোমার সময় আছে। সো ওইটা যদি 9 পাও, টিচার কিন্তু অটোমেটিক এটা তো তোমাকে কত দিবে, 9ই দিবে। তৃতীয় সিকিউ তুমি কত সময় পাচ্ছ, ঠিক 20 থেকে 22 মিনিট, এটা তো তুমি কত পাবা, 9। পঞ্চম তোমার সিকিউ লিখতে দেখা যাচ্ছে তোমার একটু সময় হয়তো কি, বা তোমার লেখাটা একটু সময় ঠিকই আছে কিন্তু লেখাটা একটু কি হচ্ছে, লেখাটা বলতে পারো একটু হয়তো ডাক্তারি টাইপ লেখা হচ্ছে, মানে একটু খারাপ হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ কত নাম্বার, সর্বনিম্ন কত নাম্বার পাইতে পারো, 1 কম পাইতে পারো। তো এভাবে যদি লেখো, তো 5টা সিকিউ যদি দেখো 5 নং 45, সেখানে কিন্তু তুমি অটোমেটিক বলতে পারো
44 নাম্বার তুলতে পারতেছো। আর এইভাবে আগের প্যাটার্ন যদি তুমি লেখো সেক্ষেত্রে সিকিউ যদি 7টা লেখো সেক্ষেত্রে তুমি 44 নাম্বার পাবা। আর যদি 5টা লেখো তাহলে সর্বোচ্চ তুমি নাম্বার পাবা হইতে ধরে নাও যে 30 নাম্বার। দেখো কোথায় 30 কোথায় 44। তো নাম্বারটা কাদের জন্য কম পাই? নাম্বার আমাদের নিজেদের জন্য কম পাই। আমরা কি করি, প্রথম সিকিউ বিশাল বড় লিখি, পরেরটা ছোট করে আরো ছোট আরো ছোট আরো ছোট। লাস্টেরটা তো একে তো আমরা লেখালেখি ডাক্তারি টাইপ লেখা, আর দ্বিতীয়ত সিকিউ কোশ্চেনটা লিখি কি একদম অল্প। সেই ক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার অটোমেটিক কম পাবা। আমাদের কি করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা জাস্ট একটা সিকিউর জন্য 20 থেকে 22 মিনিটে রাখতে হবে, আর বেশি কোনোভাবে টাইম ইনভেস্ট করা যাবে না। আর প্রথম সিকিউ তুমি যে নাম্বার পাবা যতটুকু লিখবা, পরের সিকিউ গুলো যাতে অতটুকু করে লেখো, তাহলে দেখবা প্রথম মুহূর্তে যা পাচ্ছ লাস্টেরটা তো ঠিক একই নাম্বার পাচ্ছ। সো এইভাবে যদি তোমরা সিকিউ কোশ্চেনের অ্যান্সার গুলো করে দিয়ে আসো তাহলে তোমরা নিজেরাও বুঝতেছো যে আমরা কিন্তু একদম ফুল নাম্বার উঠাইতে পারবো। সো আশা করি A to Z তোমরা সবকিছু ক্লিয়ার। সো ভাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যদি পড়ালেখার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।